ডিভাইন দানব যার 3টা ফিনিক্স পালকের লেজ ছিল। সে একটা মেয়ের খোঁজ করছিল যার ভেতরে শক্তিশালী পাথর ছিল, যেটার সাহায্যে সে তার রাজ্যের সব মানুষদেরকে মুক্ত করতে পারবে। একদিন তার সঙ্গে মু লিং নামের একটা সুন্দরী মেয়ের দেখা হয়, যে ছিল একটা সাধারণ মেয়ে, কিন্তু সময়ের সাথে সাথে সে এটা বুঝতে পারে যে মূল্যবান পাথর সে খুঁজে বেড়াচ্ছে সেটা ওই সাধারণ মেয়ের ভেতরেই আছে। প্রাণ হারানোর ভয়ে মেয়েটি ছেলের সঙ্গে এক রাত কাটায়, যার ফলে তাদের মধ্যে টুইন সোল নামক কন্ট্রাক্ট তৈরি হয়। এর ফলে তারা দুজন আর একে অন্যকে মারতে পারে না, এমনকি মেয়েটি কোনো আঘাত পেলে ছেলেটা ওই একই আঘাত পেত। এভাবেই একসঙ্গে থাকতে থাকতে তারা দুজন একে অন্যকে ভালোবেসে ফেলে। তাদের দুজনের শত্রু ছিল ফক্স ডিমন, আর তাদের দুজনের লক্ষ্য ছিল তারা তাদের প্রজাতিকে উদ্ধার করবে। কিন্তু মেয়েটি যদি তার ভেতরে থেকে সেই মূল্যবান পাথর বের করে তাহলে সে মারা যাবে। তাহলে শেষ পর্যন্ত ছেলেটি কি তাকে মেরে ফেলেছিল? তার ক্ল্যানের মানুষদেরকেই বা সে কিভাবে উদ্ধার করে? এই ফ্যান্টাসি ড্রামার কাহিনী তোমাদের খুবই ভালো লাগবে, তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়। একটা ছেলে তার দিকে হিংস্রভাবে এগিয়ে আসছিল। সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারে না। তখন সে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয় এবং মনে মনে ভাবতে থাকে প্রতিশোধ নেওয়া পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। ছেলেটি যখনই তার ক্ষততে কিস করে তখনই সে রক্তের গন্ধে অনেক হিংস্র হয়ে ওঠে। এরপরেই সে ঘর থেকে ফিনিক্স পাখির অবতার দেখা যায়। এখন এই ঘটনার কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়। এখন আমাদেরকে মু বংশের প্রাসাদ দেখানো হয়, যেটা পুড়ে যাচ্ছিল। রাজা প্রমাণ পেয়েছেন মিস্টার মু দেশদ্রোহিতা করেছে, এজন্য তিনি শাস্তি হিসেবে তার পুরো পরিবারকে মেরে ফেলার আদেশ দিয়েছে। এজন্য সকল সৈনিক এসে মিস্টার মুকে মেরে ফেলে, এমনকি তার পুরো পরিবারকে মারতে থাকে। তখন মিস্টার মু এর স্ত্রী নিজের মেয়েকে সেখানে থেকে পালাতে সাহায্য করে। তিনি বারবার তার মেয়েকে বলছিলেন এখানে থেকে পালিয়ে যাও। ঠিক তখনই কিছু সৈনিক এসে তার মাকেও মেরে ফেলে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, অনেক কান্না করে, কিন্তু তারপরও নিজের জীবন বাঁচানোর জন্য সেখানে থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তার মাথার কাপড় সরে যায় আর তার লাল রঙের চুল বেরিয়ে আসে। এটা দেখে গ্রামের লোকেরা বলে এটাই হলো সেই অভিশপ্ত মেয়ে, তাকে যদি আমরা মেরে না ফেলি তাহলে আমাদের গ্রামে অভিশাপ নেমে আসবে। এটা বলে তারা মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে ফেলে আর তাকে পুড়িয়ে দিতে শুরু করে। আগুন যখন তার অনেক কাছাকাছি চলে আসে তখনই সেখানে অনেক বাতাস হয়। সব লোকেরা দেখতে পায় এটা আর কেউ নয় বরং চি ইউ। সে ছিল ফিনিক্স ডিভাইন বিস্ট। সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, এজন্য মুলিং চিৎকার করে তাকে বলে আমাকে বাঁচাও। চিইউ দেখতে পায় এই মেয়েটির ভেতরে জিয়ানজু জেড আছে, যেটা সে অনেক বছর থেকে খুঁজে বেড়াচ্ছে। তাই সে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর সেখানে থেকে চলে যায়। এরপরে মেয়েটির জ্ঞান ফিরিয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে সে ওই মূল্যবান জেড কোথায় লুকিয়ে রেখেছে। মেয়েটি বলে আমি কিছুই জানি না এ ব্যাপারে। তখন সে তার বুকে আঘাত করে আর তার উপরে জাদু করতে গেলেই সে বুঝতে পারে সেই ডিভাইন জেড আসলে তার হার্টের ভেতরে আছে, যেটা তাকে প্রোটেক্ট করছে। তখন সেই মেয়েটি প্রথমবারের মতো বুঝতে পারে এজন্যই জন্ম থেকে তার চুল লাল রঙের। যেহেতু চি ইউ তার ভেতর থেকে সেই জেড বের করতে পারে না, এজন্য সে তাকে একটা স্পেলের কাছে নিয়ে যায়। সে এখন এই মেয়েটিকে স্যাক্রিফাইস করে তার পুরো ক্ল্যানকে উদ্ধার করতে চায়, কিন্তু সে ওই স্পেলে মেয়েটিকে স্যাক্রিফাইস করতে পারছিল না, কারণ সেই জেড কিছুতেই তার স্যাক্রিফাইস গ্রহণ করছিল না। সে নিজেও মেয়েটিকে কোলে করে নিয়ে এটা চেষ্টা করে, কিন্তু তারপরেও পারে না। তারা দুজনেই আহত হয়ে যায়। তখন সেই স্পেল থেকে কথা ভেসে আসে। এই স্পেল বলে তার ক্ল্যানকে বাঁচাতে হলে যে স্যাক্রিফাইস করবে তার অবশ্যই নিজে থেকে স্যাক্রিফাইস করতে হবে। যদি তার নিজের ইচ্ছে না থাকে তাহলে এটা সম্ভব না। তখন তো চি ইউ ভীষণ রেগে যায়। লিং তখন তাকে বলে কেননা আমরা একটা ডিল করি, আমি নিজে থেকে স্যাক্রিফাইস করে তোমার ক্ল্যানকে উদ্ধার করব, কিন্তু তার আগে আমার মা বাবার প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করো। যদি তুমি আমাকে সাহায্য করো এবং আমি প্রতিশোধ নিয়ে ফেলি, তারপরে আমি নিজেকে স্যাক্রিফাইস করে দেবো এবং তোমার ক্ল্যানের মানুষদেরকে উদ্ধার করব। কিন্তু সেই ছেলেটি বলে তোমার মতো সামান্য একটা মানুষের কথা আমি শুনবো আর তোমার সঙ্গে ডিল করব? এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তারপরে চি ইউ বসে বসে নিজেকে হিল করার চেষ্টা করে। লিং এখন বসে বসে ভাবছিল যেভাবেই হোক না কেন তাকে বেঁচে থাকতে হবে এবং তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তখনই সেই স্পেলে দেখানো হয় চাঁদনি রাতে যদি সে ওই ডিভাইন বিস্টের সঙ্গে টুইন সোল কন্ট্রাক্ট করতে পারে, মানে তার সঙ্গে এক রাত কাটানোর মাধ্যমেই কন্ট্রাক্ট করা যাবে, তাহলে কেউ ওই মেয়েকে আর মারতে পারবে না। এইসব কিছু জানার পরে সে নিজেকে বাঁচানোর জন্য টুইন সোল কন্ট্রাক্ট করার জন্য রেডি হয়ে যায়। এজন্য সে নিজের কাপড় খুলে চি ইউ এর সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু চি ইউ তাকে কাপড় পরিয়ে দেয় আর বলে এভাবে আমাকে লোভ দেখাতে পারবে না, এখানে থেকে চলে যাও। তখন লিং মনে মনে ভাবছিল আজকেই চাঁদনি রাত আর আজকে সে সবচেয়ে দুর্বল থাকবে। আজকের রাতেই তার সুযোগ নিতে হবে, নয়তো এই রাত আর আমি ফিরে পাবো না। এজন্য সেই দিন রাতেই মেয়েটি ডিভাইন বিস্টের কাছে যায়, তাকে সিডিউস করতে শুরু করে। এজন্য সে অনেক রেগে যায়। এবার সে চি ইউকে বলে তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট করো তাহলে তুমি যা চাও আমি তাই দেবো তোমাকে। তখন চি ইউ তাকে কিস করতে শুরু করলে তার ক্ষততে তার ঠোঁট লাগে। সঙ্গে সঙ্গে তার ভেতরে থেকে একটা বিস্ট জেগে ওঠে আর বলে
মেয়েটির রক্ত পান করো, তার সমস্ত রক্ত পান করে ফেলো। চি ইউয়ান নিজের কন্ট্রোলে ছিল না, সে তার রক্ত পান করতে শুরু করলে লিং তাকে কন্ট্রোল করে আর তাকে কিস করে। তখন চি ইউর ভেতরে থাকা একটা দানব বলছিল, এসব কি হচ্ছে, আমি তাকে কন্ট্রোল করতে কেন পারছি না? এই মেয়েটির মাঝে দেখছি আমাকে বাধা দেওয়ার ক্ষমতা আছে। যাই হোক, সেই দিন ওই ছেলেটার সঙ্গে সে রাত কাটায়, যার কারণে তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট হয়ে যায়। মেয়েটির কপালে আর ছেলেটির হাতে টুইন সোল কন্ট্রাক্টের ফলে একটা সিল তৈরি হয়ে যায়, আর বলা হয় তারা যদি এই কন্ট্রাক্টের বিরোধিতা করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে, মানে এখন থেকে তাদের দুজনকে সব সময় একসঙ্গে থাকতে হবে। চি ইউ ঘুম থেকে উঠে যখন তার হাতে সেই মার্ক দেখে আর বিষয়টা বুঝতে পারে, তখন তার অনেক রাগ হয়। সে লিং এর কাছে যায় আর তাকে বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে ধোকা দেওয়ার? তখন লিং বলে, আমি তোমাকে ধোকা দেইনি, আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছি। তখন চি ইউ ভীষণ রেগে তার গলায় একটু আঘাত করে, সেই একই আঘাত সেও পায়। তখন মু লিং বলে, আমি তো তোমাকে বলেছিলামই যে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি, আমাদের মধ্যে এখন কন্ট্রাক্ট হয়ে গিয়েছে, তুমি যদি আমাকে আঘাত করো অথবা আমি কোনো আঘাত পাই, সেই একই আঘাত তুমিও পাবে। চি ইউ কোনো ব্যথা অনুভব করতে পারে না, কারণ সে ডিভাইন বিস্ট। এখন লিং এর রক্তের গন্ধে সেই শয়তানি শক্তি আবারও জেগে ওঠে এবং তার গলায় কামড় বসিয়ে দেয়, কিন্তু এটা করার ফলে লিং এর রক্ত সে পান করতে পারছিল না, নিজের রক্তই সে নিজে পান করছিল। তখন তার ভেতরে থাকা বিস্ট রেগে বলে, চি ইউ, তুমি এই সামান্য মেয়ের সঙ্গে কেন কন্ট্রাক্ট করেছো, এক্ষুনি তাকে মেরে ফেলো। তখন সেও রেগে ওই মেয়েটিকে মারার চেষ্টা করে, কিন্তু মেয়েটির গলা চেপে ধরলে তার গলায় আঘাত লাগে, এজন্য সে তাকে ছেড়ে দেয়। তখন সে রেগে ওখানে থেকে চলে যায়, আর লিং ভাবছিল তার হঠাৎ করে এসব কি হয়ে যায়। তখন এই লিং এর কাছে একটা জোনাকি পোকা আসে, সেই পোকা তাকে কিছু একটা বলার চেষ্টা করে, এজন্য সে ওই পোকাকে অনুসরণ করে একটা জায়গায় চলে যায়। সে দেখতে পায় ওখানে থাকা সবকিছু বরফ হয়ে গিয়েছে, এমনকি সেখানে একটা ছোট বাচ্চা আছে, সেও বরফ হয়ে পরিণত হয়েছে। লিং ভাবছিল তার রক্ত কি এই বরফগুলোকে গলাতে পারবে, যেহেতু তার মাঝে জেড আছে, এজন্য সে তার রক্ত ব্যবহার করে, তবে কোনো কাজই হয় না। তখন চি ইউ এসে বলে, এটা কোনো কাজ হবে না, এখানে থেকে বেরিয়ে যাও, তোমার এখানে আসা উচিত হয়নি। তখনই লিং পেছনে তাকিয়ে দেখতে পায় শুধু এই একটা বাচ্চা মেয়ে নয়, বরং হাজার হাজার মানুষ ছিল যারা বরফে পরিণত হয়েছে। এগুলো দেখে সে এবার চিউ এর কষ্ট বুঝতে পারে, সে তাকে জড়িয়ে ধরে আর বলে, চলো না আমরা দুজন একে অন্যের জন্য কাজ করি, তুমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে সাহায্য করো, তারপরে আমি নিজে থেকেই তোমার ক্ল্যানকে উদ্ধার করতে সাহায্য করব, নিজেকে স্যাক্রিফাইস করে দেব। কিন্তু চিউ তাকে বিশ্বাস করে না আর এখানে থেকে চলে যেতে বলে। চিউ মনে মনে ভাবছিল অনেক আগে সে একবার ফক্স ক্ল্যানকে বিশ্বাস করে তাদের সঙ্গে কাজ করেছিল, যার কারণে তার কাছে থেকে জিয়ানজু জেড নিচে পড়ে গিয়েছিল, আর তার ভুলের মাসুল দিচ্ছে তার ক্ল্যানের লোকেরা। সেই একই ভুল সে আবারও করবে না, সে কাউকে বিশ্বাস করবে না। তাই সে আবারও সেই ফরমেশনের সামনে বসে বসে তার ক্ল্যানকে উদ্ধার করার অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে। এখন 3 দিন পরের সিন দেখানো হয়। এই মেয়েটির নাম হলো ইউয়ান, সে এই প্রাসাদ মিস্টার ই এর ওয়াইফ ইউয়ান। তাদের প্রহরী একটা ছবি দেখায় আর বলে সে মিস চিংসি এর খোঁজ পেয়েছে। মেয়েটি সেই ছবি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে আমরা লিংকে দেখি, সে এখন মিস চিংসি হয়ে সেই প্রাসাদে প্রবেশ করবে, কারণ সেখানে থেকেই সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে। আমরা তার হাতে সেই অর্ধেক জেড দেখতে পাই, যেই জেডের ছবি একটু আগে আমরা প্রিন্সেসের হাতে দেখেছিলাম। যখন সে ওই প্রাসাদে প্রবেশ করবে তখনই কিছু লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, কারণ এই লোকেরা চাইছিল না যে লর্ড ই তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাক, এজন্য সেই লোকেরা তাকে আঘাত করে। যেহেতু তার আঘাত লাগে এজন্য চি ইউ একই আঘাত পায়। লিং ও ইচ্ছে করে আঘাত নিচ্ছিল যেন চি ইউ তাকে বাঁচাতে আসে। সেই লোকেরা যখন তার শরীর পুড়িয়ে দিতে যাবে তখনই সেখানে চি ইউ চলে আসে তাকে বাঁচানোর জন্য। সে ওই সব লোকদেরকে মারে আর এরপরে তার হাতে চাকু ধরিয়ে দেয়। তখন লিং সেই লোকটাকে চাকু দিয়ে আঘাত করছিল আর বলছিল, তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো। লোকটা কোনো কিছু না বললে চি ইউ তাকে মেরে ফেলে। তখন সে ওই লোকের কাছে একটা টোকেন পায়, যেটা দেখেই সে বুঝে যায় এই লোকটাকে তাকে মারার জন্য ইউয়ান প্রিন্সেস পাঠিয়েছে। এসব কিছুর পরে তারা এখন লর্ড চি এর মেনশনে যায়। মিস্টার চি কে দেখে লিং মনে মনে ভাবতে থাকে, এবার হবে আমার আসল খেলা, রক্তের বদলে রক্তের প্রতিশোধ এখানে থেকেই শুরু হবে। তার কাছে যেই টোকেনটা ছিল সে তার কোমরে বেঁধে নিয়েছিল। মিস্টার চি তাকে দেখা মাত্রই বুঝে ফেলে এটাই তার মেয়ে, কারণ ছোটবেলায় তার মেয়ে হারিয়ে যাওয়ার আগে এই টোকেনটাই তার মেয়েকে তিনি দিয়েছিলেন। তিনি এখন জিজ্ঞাসা করেন, তোমার সঙ্গে এই ছেলেটাকে? তখন সে বলে, সে হলো আমার বডিগার্ড, সে অনেক আগে থেকে আমাকে প্রোটেক্ট করে আসছে, এজন্য আশা করি আপনি আমার সঙ্গে তাকেও থাকতে দিবেন। তার বাবা না চাইতেও রাজি হয়ে যায়। তখন তারা সবাই ভেতরে যায়। তার বাবা এখন তার সঙ্গে তার বড় বোনের দেখা করিয়ে দেয় আর বলে, ইউয়ানকে চিনতে পেরেছো? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই আমি চিনতে পেরেছি, তার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এটা বলে সে তার বোনকে গিফট দিলে ইউয়ান সেই গিফট খুলেই বুঝে যায় যে সে কি বোঝাতে চাইছে। তখন সে আর কথা না বাড়িয়ে তার বাবাকে বলে তার বোনকে ওখানে থেকে নিয়ে চলে যায়। প্রথমে সে লিংকে তার ঘর দেখিয়ে দেয়, এরপরে রুমে যাওয়ার পরে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি এখানে আমার ছোট বোনের পরিচয় কেন ঢুকেছো? তখন সে বলে, তোমার কি মনে হয় আমি কে? বাবা যখন বলেছে যে আমি তার ছোট মেয়ে, তাহলে আমি তার ছোট মেয়ে, আমি তো একবারও বলিনি যে আমি তার ছোট মেয়ে।
তখন ইউয়ান রেগে তাকে বলে, তুমি যে স্ক্যাম এখানে করার জন্য এসেছো সেটা বেশি দিন টিকবে না। তখন লিংও নিজেকে প্রোটেক্ট করে আর তাকে বলে, ছোটবেলায় নদীর পাড়ে তুমি যেটা করেছো তুমি কি চাও সেটা আমি সবাইকে বলে দেই? তখন ইউয়ান ভীষণ রেগে যায়। তখন সেও তার গলায় নিজের হেয়ার পিন রাখে আর বলে, আমার সঙ্গে বেশি ঝামেলা করতে আসলে ভালো হবে না কিন্তু। বাইরে থেকে চিইউ তাদের এসব কথা শুনছিল। ইউয়ান তখন তার বুকে কিছু একটা লক্ষ্য করে আর তার সঙ্গে বেশি ঝামেলা না করে সেখানে থেকে চলে যায়। কিন্তু সে যাওয়ার সময় চিইউ তার কাছে থেকে অদ্ভুত একটা এনার্জি অনুভব করে। এখন সে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। সে অনেক বেশি রেগেছিল। তখন তার বয়ফ্রেন্ড ডু তাকে এত বেশি রেগে যেতে মানা করে, তাকে ধৈর্য ধরতে বলে, কারণ কেবল তো একদিন হলো, এরপরে তারা হাতে আরো অনেক দিন পাবে ওই মেয়েটাকে মিথ্যে প্রমাণ করার। অনেক জেলাস ফিল করার কারণে ইউয়ানের শরীর থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ বের হচ্ছিল আর তার শরীরে থাকা সেই এনার্জি ছেলেটা শুষে নিচ্ছিল। এদিকে লিং এর সেই পেন্ডেন্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে। একদিন যখন সে জঙ্গলে নদীর ধারে বসে মনের দুঃখ প্রকাশ করছিল আর বলছিল তার এই লাল রঙের চুলের জন্য কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে অপয়া বলে, অলক্ষী বলে, তখনই পাশে থেকে কাউকে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। এখানে থাকা ছোট মেয়েটি হলো চিংসি আর তার বড় বোন ইউয়ান। সে তার বোনকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে আর তার কাছে থাকা হাফ পেন্ডেন্ট নিয়ে সেখানে থেকে চলে যায়। কিন্তু এই সবকিছু আড়াল থেকে লিং দেখে ফেলেছিল। সে ওই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে তো পারে না, তবে তার কাছে থাকা হাফ পেন্ডেন্ট নিজের কাছে রেখে দেয়। আর এই অতীতের জের ধরে এই পেন্ডেন্টের কারণেই এখন সে তার প্রতিশোধ নিতে পারবে। সে এখন একটা হাঁচি দিলে সেখানে চিইউ চলে আসে। এটা আসলে একটা স্পেল ছিল, যেহেতু তাদের মধ্যে টুইন সোল কন্ট্যাক্ট হয়েছে তাই এই হাঁচি দেওয়ার মাধ্যমে সে যখন তখন চিইউকে ডাকতে পারবে। যেহেতু সে কাপড় পরেছিল না তাই সে তাকে রেগে বলে, তুমি এখানে কি করছো? চিইউ বলে, আমি কি করব, তুমি তো আমাকে ডাকলে। এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল। তখনই তার আবারও হাঁচি পেলে আবারও চিইউ তার সামনে চলে আসে। এবার লিং বুঝতে পারে সে যতবার হাঁচি দেবে ততবার চিইউ তার সামনে চলে আসবে। এজন্য সে আবারও হাঁচি দিলে চিইউ তাকে এটা করতে বারণ করে দেয়। কেউ একজন লিং এর উপরে জাদু করতে চাইলে চিইউ সেটা ধরে দেখতে পায় এটা ফক্স ক্ল্যানের তেলেসমা। এটা মিস্টার ডু তার উপরে ব্যবহার করার চেষ্টা করেছিল। যেহেতু চিইউ এটা বুঝে ফেলেছে তাই সে বুঝতে পারে চিইউ কোনো সাধারণ মানুষ নয় আর সে ওখানে থেকে চলে যায়। চিইউ সেই লোকটাকে ধরতে আসে কিন্তু কাউকে খুঁজে পায় না। তখনই সেই তেলেসমা তার ভেতরে চলে যায় আর সে হিংস্র হয়ে ওঠে। এবার সে গিয়ে লিং এর গলা চেপে ধরে আর তাকে মারতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও পারছিল না, কারণ সেই তেলেসমা এখন তার মধ্যে চলে গিয়েছে আর এটা বারবার তাকে বলছিল সে যেন লিংকে মেরে ফেলে। তখন লিং বুঝে ফেলে যে এটা চিইউ নয়, এটা অন্য কেউ। তখন সে হেসে বলে, তুমি আমাকে ধরে ফেলেছো, আমি শুধুমাত্র তোমাকে চাই। তোমার শরীরে যে শক্তিশালী জেড আছে ওইটার পাওয়ার নিতে চাই। তোমার রক্ত পান করে আমি শক্তিশালী হতে চাই। এটা বলেই সে তার গলায় কামড় বসিয়ে দেয়। তখন টুইন সোল কন্ট্রাক্টের কারণে সেই একই কামড় চিইউ এর গলায় লাগে, তাই সে আর লিং এর রক্ত পান করতে পারে না। এসব কিছুর কারণে চিইউ এর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তখন সে লিং এর কাছে মাপ চেয়ে বলে, ফক্স ক্ল্যানের তেলেসমার কারণে আমার কিছু হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। এদিকে ইউয়ান লিংকে হাতে নাতে ধরার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই খুঁজে পায় না, কারণ ততক্ষণে লিং চিইউকে লুকিয়ে ফেলেছিল। এখানে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ তর্ক চলে। ইউয়ান আশেপাশে শুধু খেয়াল করছিল কেউ আছে কিনা। তখনই লিং তাকে বলে তার ঘুম পেয়েছে। এজন্য ইউয়ান একটু বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে দেখতে পায় লিং আসলে চিইউকে বিছানার পেছনে লুকিয়ে রেখেছিল। পরদিন সকালে তাদের প্রাসাদের রাজা এসেছিল, কারণ সে শুনেছে তার অনেক বছর আগে হারিয়ে যাওয়া চাচাতো বোন ফিরে এসেছে, তার সঙ্গে দেখা করতে সে এসেছে। রাজার নাম হলো জিইউ। সে ওখানে অপেক্ষা করছিল। তখনই সেখানে লিং চলে আসে, যাকে তারা চিংসি বলে ডাকছিল। জিইউ তো তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। ইউয়ান এখন রাজার সামনে তার বাবাকে বলে, এই মেয়েটা আসল চিংসি কিনা আমার ডাউট আছে, কারণ তার ছোট বোনের বুকে একটা ক্ষতের আঘাত ছিল, কিন্তু গতকালকে সে দেখেছে এই মেয়ের শরীরে কোনো ক্ষতর আঘাত নেই। আমার মনে হয় না সে আসল চিংসি। এটা শুনে রাজা বলে, যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে আমরা ন্যানিকে দিয়ে পরীক্ষা করাবো। কিন্তু লিং তখন বলে, কোনো প্রয়োজন নেই, আপনাদের যদি এতই সন্দেহ থাকে আমি সবার সামনেই দেখিয়ে দিচ্ছি। ইউয়ান তো শিওর ছিল সে ওই দাগ দেখাতে পারবে না, কিন্তু অবাক করা ব্যাপার হলো লিং এর বুকে সত্যি সত্যি সেই ক্ষত দাগ ছিল। এটা দেখে তো ইউয়ান অবাক হয়ে যায়। আসলে লিং আর চিইউ যখন এই প্রাসাদে আসছিল সেই দিনই চিইউ এর মাধ্যমে সে তার বুকের ওখানে ক্ষত করে নিয়েছিল, কারণ সে আগে থেকেই জানতো যে তাকে এই সবকিছুর মুখোমুখি হতে হবে। এখন তার মন খারাপ দেখে আর এমন অবস্থা দেখে রাজা নিজের কোট তাকে পরিয়ে দিতে যায়, কিন্তু তখনই চিইউ এসে তার শরীর ঢেকে দেয়। এটা রাজার মোটেও ভালো লাগে না। তিনি জিজ্ঞাসা করেন সে কে। লিং বলে, সে আমার বডিগার্ড, সে সবসময় আমার সাথেই থাকে। রাজা
এখন সবার সামনে বলে দেয় এরপরে যেন চিংসির পরিচয় নিয়ে কখনো প্রশ্ন তোলা না হয়। চিইউ এখন ফেংকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করে গতকাল রাতে সে তাকে গাছের সঙ্গে কেন বেঁধে রেখেছিল। ফেং তখন বলে তুমি অনেক বেশি গরম হয়ে গিয়েছিলে, আর তাছাড়াও বাইরের আবহাওয়া ঠান্ডা ছিল, বৃষ্টিও হচ্ছিল, আর বড় প্রিন্সেস রাতে আমার ঘরেও এসেছিল। এই সবকিছুকে এড়িয়ে যাওয়ার জন্যই আমি তোমাকে ওখানে বেঁধে রেখেছিলাম। এটা শুনে সে রেগে বলে তুমি সব সময় নিজেরটা ভাবো। তখনই লিং এর হাঁচি পেলে সে তার কোলে গিয়ে পড়ে। এজন্য চিইউ আবারও তার উপরে রাগ দেখিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড একসঙ্গে শুয়ে শুয়ে রোমান্স করছিল আর কিভাবে ফেংকে আবারও ফাঁসানো যায় সেই বুদ্ধি করছিল। সেই দিন রাতে ফেং তার মু মেনশনে যায়। সেখানে গিয়ে তার বাবা মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। আগের স্মৃতিগুলো মনে করে তার অনেক কান্না পাচ্ছিল। সে ওখানে অনেক কান্না করে, তার বাবা মায়ের কথা মনে করে। এরপর যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার উপরে কারা যেন হামলা করে দেয়। চিইউ সঠিক সময় সেখানে চলে এসেছিল। সে তাদের সঙ্গে লড়াই তো করে, তবে ফেংকে রক্ষা করতে পারে না, কারণ ফেং এর শরীরে কেউ একজন বিষধর সুই ফুটিয়ে দিয়েছিল, আর এটার কারণে তারও মুখ থেকে রক্ত বের হয়। যখন সে ফেংকে বাড়িতে নিয়ে যায় তখন দেখতে পায় তার শরীরে এই বিষ খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনটা হতে থাকলে সে মারা যাবে। এদিকে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড হাসাহাসি করছিল, কারণ এই সব হামলা তারাই করেছিল। ইউয়ান তো একদম শিওর ছিল যে এই বিষ থেকে ফেং বাঁচতে পারবে না, সে আজকেই মারা যাবে আর তার পথের কাটাও দূর হয়ে যাবে। অন্যদিকে চিইউকে দেখি সে ফেংকে বাঁচানোর জন্য নিজের কাছে থাকা 3টা মূল্যবান ফিনিক্স লেজের মধ্যে একটা লেজ ছিঁড়ে ফেলে আর ডিভাইন ফিনিক্স পালক ফেং এর মধ্যে দিয়ে দেয়, যার কারণে ফেং বেঁচে যায়। আর এমনিতেও ফেং বেঁচে যাওয়া মানে সেও বেঁচে যায়। এটা দেওয়ার ফলে তার ভেতরে থাকা সেই শয়তান আবারও জেগে ওঠে আর তাকে বলতে থাকে তোমাকে এই 3টা ডিভাইন পালক গিফট হিসেবে স্বর্গ থেকে দেওয়া হয়েছিল। তোমার সাহস কিভাবে হলো এর মধ্যে এত মূল্যবান একটা পালক এই মেয়েকে বাঁচানোর জন্য দেওয়ার? সে আবারও আক্রমণাত্মক হয়ে উঠছিল, নিজেকে সামলাতে পারছিল না। এজন্য সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। ফেং এর যখন জ্ঞান ফিরে আসে তখন তার সবকিছু মনে পড়ে যায়, কিভাবে চিইউ তাকে বাঁচিয়েছে। এদিকে ইউয়ানের তো মাথা খারাপ হয়ে গিয়েছিল যখন সে জানতে পারে যে ফেংকে ওই ছেলেটা বাঁচিয়েছে। তাকে এত বেশি রেগে যেতে দেখে তার বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয় আর বলে সে তাকে সাহায্য করবে ওই মেয়েকে মারার জন্য। এদিকে ফেং যখন চিইউকে কোথাও খুঁজে পায় না তখন সে হাঁচি দেয়। চিইউ তার সামনে তো চলে আসে, তবে সে ওই আগের মতোই আক্রমণাত্মক রূপে ছিল। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, বারবার তাকে আক্রমণ করতে চাইছিল। এজন্য সে ফেংকে বলে আমাকে কিস করো, তুমি আমাকে কিস না করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ফেং বুঝতে পারে টুইন সোলের কারণে সে তাকে কন্ট্রোল করতে পারছে, তাই তাকে শান্ত করতে সে তাকে কিস করে দেয়। বাহিরে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড এসেছিল। তারা বুঝতে পারে ভেতরে চিইউ আছে। যেহেতু সেখানে রাজা চলে এসেছিল এজন্য ইউয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। সে রাজা আর তার বাবা সবাইকে নিয়ে ভেতরে যেতে চায়। এটা শুনে তো সে যত দ্রুত সম্ভব চিইউকে সেখানে লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু কোথাও জায়গা খুঁজে না পেয়ে সে চিইউকে বাথটাবের ভেতরে ডুবিয়ে দেয়। এরপরে নিজেও কাপড় খুলে সেখানে বসে পড়ে। যখন সবাই ভেতরে এসে তাকে এই অবস্থায় দেখে তখন তারা দাঁড়িয়ে যায়। ইউয়ান তার সার্ভেন্টদেরকে বলে এই রুম পুরোটা খুঁজে দেখতে, কারণ সে শুনেছে তার ঘরের আশেপাশে নাকি বিপজ্জনক কোনো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। এজন্য ইউয়ানের লোকেরা চারিদিকে খুঁজে দেখতে শুরু করে, কিন্তু কোথাও সেই ছেলেকে খুঁজে পায় না। তখনই ইউয়ান তার বাথটাবের মধ্যে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ফেং হয়তো সেখানেই ওই ছেলেকে লুকিয়ে রেখেছে। এজন্য সে সবাইকে এটা বলতে শুরু করে। তখন তো ফেং রেগে সবার সামনে তার সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ইউয়ান যখন তার বাথটাবের কাছে গিয়ে সবাইকে বলে দেখতে, তখন সে তার মুখ সেই বাথটাবের মধ্যে ডুবিয়ে দেয় আর বলে ভালো করে দেখো। এতে করে ইউয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। তখন রাজা রেগে তাকে বলে এতজনের সামনে ছোট প্রিন্সেসকে এভাবে অপমান করার মানে কি? আমি এটা একদমই আশা করিনি। কিন্তু তারপরেও যখন ইউয়ান হার মানে না, তখন রাজকুমার সেখানে গেলে ফেং উপর হয়ে পানির মধ্যে ডুবে থাকে। রাজকুমার মনে করে সে হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু সে আসলে চিইউকে নিঃশ্বাস দিচ্ছিল যেন তার কোনো অসুবিধা না হয়। এখন রাজা তাদের সবাইকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে গেলে সে চিইউকে উপরে তোলে। সে আবারও চিইউকে কিস করে আর তাকে বলে তুমি ঠিক আছো? তখন চিইউ এর জ্ঞান ফিরে আসে। ফেংকে এই অবস্থায় দেখে তো সে অনেক লজ্জা পেয়ে যায় আর সেখানে থেকে বাহিরে বেরিয়ে আসে। লজ্জায় তার কান লাল হয়ে গিয়েছিল। এজন্য সে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে তার বাকি 2টা লেজ দেখতে থাকে। তার চেহারা লাল হয়ে গিয়েছিল। বারবার তার ফেং এর কিস করার কথাই মনে পড়ছিল। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন সে সিলভার ফক্স ডিমনের গন্ধ পায়। যখন সে এটার পিছু করছিল তখন তার হাতে ক্ষত দেখে বুঝতে পারে ফেং হয়তো কোনো বিপদে আছে। এদিকে ফেং লাইব্রেরিতে গিয়ে একটা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিল। তখন চিইউ সেখানে গিয়ে দেখতে পারে যে এইসব কাজ করতে করতেই ফেং এর হাতে কেটে গিয়েছিল। সে চিইউকে বলে তাকে সেই হিসাবের বই খুঁজতে সাহায্য করতে। তারা দুজন মিলে খুঁজছিল, তখনই ওপর থেকে একটা বাটি পড়লে চিইউ তাকে গিয়ে রক্ষা করে। তখনই সেখানে একটা সিক্রেট রুমের দরজা খুলে যায়। সেই রুমে গিয়ে দেখতে পায় অনেক সোনাদানা। এমনকি সেখানেই ফেং এর বাবার সেই হিসাবের বইটাও সে পেয়ে যায়। এটা নিয়ে তারা চলে যেতে চাইছিল, তখনই তার বাবা সেখানে চলে আসে। এজন্য তারা দুজনই আড়ালে লুকিয়ে পড়ে।
পড়ে। এসব লুকোচুরি খেলা খেলতে খেলতে চিইউ এর অবস্থা আবারও খারাপ হয়ে যায়। রাজা সেখানে থেকে চলে যাওয়ার পরে তারা দুজনও বেরিয়ে যায় আর যে যার রুমে চলে যায়। কিন্তু সেই দিন রাতে তাদের দুজনের কারোই ঘুম হচ্ছিল না। তারা দুজনই শুধু একে অন্যের কথাই ভেবে যাচ্ছিল। চিইউ যেমন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তেমনি লিংও পারছিল না। তখনই লিংয়ের মাথায় আসে আজকে তো পূর্ণিমার রাত। যখন গত মাসের এই একই রাতে তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট হয়েছিল তখন বলেছিল যদি তারা নিয়ম মেনে না চলে তাহলে তাদেরকে ব্যাকল্যাশ নিতে হবে। এর মানে কি প্রতি পূর্ণিমার রাতে তাদের দুজনকে একসঙ্গে ইন্টিমেট হতে হবে? এটা ভেবেই তো সে অনেক অবাক হয়ে যায় আর চিইউ এর কাছে যেতে চায়। কিন্তু ততক্ষণে চিইউ সেখানে চলে এসেছিল। তাকে দেখে লিং বলে তুমি এখানে কি করছো? চিইউ বলে আমি পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এটা বলে সে চলে যেতে চাইলে লিং তাকে যেতে বারণ করে। তখন সে বলে তাহলে আমি থেকে যাই। এটা শুনে লিং আবার তাকে বাহিরে বের করে দেয়। তখন সে বলে তুমি আসলে কি চাও, আমি থাকবো নাকি চলে যাব? তখন লিং তাকে জোর করে বাইরে বের করে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার হট শরীর দেখার পর থেকে সে নিজেকে আরো কন্ট্রোল করতে পারছিল না, একদমই ঘুম আসছিল না তার। এদিকে বাহিরে চিইউ নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুশ আপ দিতে শুরু করে। লিং যখন নিজেকে সামলাতে পারছিল না তখনই তার হাঁচি আসে আর এই অবস্থাতেই চিইউ তার সামনে চলে আসে। পজিশনটা যেহেতু ঠিক ছিল এজন্য সে এখন এটাকে কাজে লাগিয়ে ফেলে। আর সেই রাতে তারা দুজন নিজের ইচ্ছেতে রোমান্টিক একটা রাত কাটায়। আগেই বলে রাখি এই ড্রামাতে এমন রোমান্টিক সিন অনেক আছে। যাই হোক, পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন তাদের চেহারা দেখে হাসি পাচ্ছিল। রাজা লিং এর সঙ্গে দেখা করতে আসছিল, এজন্য সেও ওভাবে প্রস্তুত হয়ে পড়ে। রাজা তার জন্য এক ধরনের মেডিসিন নিয়ে আসে যেটার গন্ধ নিলে তার শরীর অনেকটা ভালো লাগবে। যখন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল চিইউ রাজার পেছনে লুকিয়েছিল। রাজার তার সঙ্গে কথা বলা এমন কেয়ার করা একদমই ভালো লাগছিল না চিইউ এর। সে অনেক রেগে যাচ্ছিল। এটা দেখে তো ফেংও একটু বুঝে শুনে কথা বলে। রাজার মনে হয় পেছনে কেউ আছে। সে পেছনে ফিরে তাকালে এই সুযোগে চিইউ তাকে একটা কিস করে দেয়। কিন্তু এরপরেও রাজা তাকে দেখতেই পায় না। রাজা সেখানে চলে যাওয়ার পরে চিইউ সেখানে থেকে চলে যায়। এটা দেখে তো লিং এর বেশ হাসিই পায়। এদিকে আমরা ইউয়ানকে দেখতে পাই। এই ছেলেটি আসলে সিলভার ফক্স, যার গন্ধ মাঝে মধ্যে চিইউ পেত। আসলে ইউয়ান যখন জেলাস ফিল করে তার শরীর থেকে যে গন্ধ বের হয় সেই অরা নিয়ে সে নিজের এই সিলভার ফক্সের গন্ধটা দমিয়ে রাখতে পারে। এবার সে শেষবারের মতো তার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে চায়। সে তাকে একটা বোতল দিয়ে বলে এর ভেতরে যে মেডিসিন আছে সে ওইটা ফক্স ক্ল্যান থেকে নিয়ে এসেছে। এটা ওই মেয়েকে খাওয়ালে সে সবকিছু সত্যি কথা বলবে আর চিইউ এর সঙ্গে তার বয়ফ্রেন্ডই ডিল করবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর একটা মহিলার সঙ্গে গিয়ে দেখা করে। এই মহিলার নাম হলো বাইলি। সে ছিল ফক্স ডিমনদের রানী আর এই ছেলেটি ফক্স ডিমন রানীর জন্যই কাজ করে থাকে। এদিকে লিংকে তার বাবা ডেকে পাঠিয়েছিল। যখন সে রাজার কাছে যায় সেখানে অলরেডি তার বড় বোন উপস্থিত ছিল সেই মেডিসিন হাতে নিয়ে। সে তার বাবাকে বলে এই মেয়েটিকে এই মেডিসিন খাওয়াতে। যদি সে সত্যি সত্যি চিংসি হয়ে থাকে তাহলে এটা খাওয়ার পরে সে সেটা স্বীকার করবে। লিং তখন বলে হতেও তো পারে এতে বিষ মেশানো আছে, আমি কেন খাবো? তখন তার বাবা বলে আমি এটা একটু আগে টেস্ট করেছি, তুমি খাও, কোনো সমস্যা নেই। এটা শোনা মাত্রই সে ওটা খেয়ে ফেলে। তখন তো ইউয়ান অনেক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চিংসি? তখন সে বলে অবশ্যই না। তখন সে বলে তুমি এখানে কেন এসেছো আর তুমি কেন আমাকে ফাঁসাতে চাইছো? তখন সে বলে হ্যাঁ, আমি তোমাকে ফাঁসিয়েছি, ঠিকই বলেছো। আমি এখানে এসেছি আমার পরিবার এবং চিংসির মৃত্যুর প্রতিশোধ নিতে। এটা শুনে তো সে খুশি হয়ে তার বাবাকে বলে দেখেছেন আমি প্রমাণ করে দিয়েছি সে চিংসি নয়। কিন্তু তার বাবা তার কথা শুনে অবাক হয়ে তাকে বলে তুমি চিংসির মৃত্যুর প্রতিশোধ নিবে মানে? আমার মেয়ে কোথায়, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? অন্যদিকে চিইউকে দেখতে পাই, তার সঙ্গে সেই ডু লড়াই করতে শুরু করে। চিইউ এখানে বুঝতে পেরে যায় সেই হলো সিলভার ফক্স ডিমন, যার গন্ধ সে এতদিন পেত। তারা দুজন এখানে লড়াই করছিল। এদিকে ইউয়ানের বাবা তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। লিং তখন বলে তার মেয়ে আর বেঁচে নেই। সে ছোটবেলায় নিজের চোখে দেখেছে ইউয়ান তার ছোট মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। একই সাথে সে তার মু পরিবারের কথাটা রিভিল করে দেয় আর বলে কিভাবে ইউয়ান তার পরিবারকেও ফাঁসিয়েছে এবং পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা শুনে তো তাদের বাবা ভীষণ রেগে যায় আর তাদের দুজনকেই আঘাত করে। এদিকে চিইউ এর মাথা থেকে রক্ত বের হলে সে বুঝতে পারে লিং কোনো বিপদে আছে। এজন্য সে দ্রুত সেই ফক্স ডিমনের সঙ্গে লড়াই করতে গিয়ে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। অন্যদিকে তো ইউয়ানের বাবা এত বেশি রেগে গিয়েছিল যে সে তার গার্ডকে বলে এদের দুজনকেই বন্দি করতে। তখন ইউয়ান তার বাবার উপরে রেগে বলে ছোটবেলা থেকেই তুমি আমাকে এভাবে অবহেলা করেছো, সবসময় আমার ছোট বোনকে তুমি ভালোবেসেছো আর এখনো তুমি আমাকে ইগনোর করছো। এটা বলে সে তার বাবার গলায় তরোয়াল ধরে আর বলে এবার আমি তোমাকে শেষ করে দেব। তখন তার বাবা ভয় পেয়ে বলে যতই হোক তার বড় মেয়ে তার পরিবার। এখন তিনি ভয় গার্ডদেরকে বলে লিংকে মেরে ফেলতে। তখনই গার্ড তার উপরে হামলা করে দেয়।
লিংকে যখন প্রহরীরা মারতেই যাচ্ছিল তখনই সে হাঁচি দিলে চিইউ সেখানে চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। সব প্রহরীদের সঙ্গে লড়াই করার ফলে তারা ভয়ে সেখানে থেকে চলে যায়। এখন সে তাদের বাপ বেটিকে মারতে যাচ্ছিল। তখনই ইউয়ানের বাবা ইউয়ানের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখে ইউয়ান তার বাবাকে বলে, আমি জানতাম ছোট থেকে আজ পর্যন্ত কখনোই তুমি আমাকে ভালোবাসোনি। এটা বলে সে ওখানেই পড়ে মারা যায়। লিং এখন তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলুন আমার মৌ পরিবারকে কারা ফাঁসিয়েছিল? তিনি বলেন, আমি তার চেহারা তো দেখিনি, তবে সে তোমার পরিবারের তোমাকেই খুঁজে বেড়াচ্ছিল। এমনকি সে জুয়ানজু জেড নামক একটা মূল্যবান পাথরও খুঁজে বেড়াচ্ছিল। এছাড়া আমি আর কিছুই জানি না। এটা শুনে তারা ওই লোকটাকেও মেরে ফেলে। এরপরে তার পরিবারকে নির্দোষ ঘোষণা করার জন্য ওই লোকের হাতের ছাপ নিয়ে নেয়। বাহিরে এসে লিং কান্না করতে করতে বলে, আমি মনে করেছিলাম এই সবকিছু এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখছি এই সবকিছু এখান থেকে শুরু হলো। জানি না আমি আমার পরিবারের মৃত্যুর বদলা নিতে পারবো কিনা। তখন চিইউ এর আগের কথা মনে পড়ে, যখন তার ভুলের কারণে তার ক্ল্যানের সকলকে শাস্তি পেতে হয়েছিল। এজন্য সে লিংকে সান্ত্বনা দিয়ে বলে, এই সব কিছু তোমার ভুল নয়, ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে, সবকিছু ঠিক হয়ে যাবে। লিং তখন বলে, এখনো আমার অনেক কাজ বাকি আছে, এভাবে চুপ করে বসে থাকলেই চলবে না। চিইউ সন্দেহ করে যেহেতু তারা জিওয়ানজু জেড এর খোঁজ করেছে, তার মানে নিশ্চয়ই তার শত্রু ফক্স ক্ল্যান থেকেই হবে, মানে তাদের দুজনের শত্রু এখন একই হবে। এজন্য সে মনে মনে ভাবছিল লিং আর একা নয়, এই প্রতিশোধের খেলায় সেও তার সঙ্গে যোগ হলো। মিস্টার ই যেহেতু মারা গিয়েছে, এমনকি তার বড় মেয়েও মারা গিয়েছে, এজন্য বংশধর হিসেবে লিংকে এখন এই প্রাসাদের মালিক ঘোষণা করা হয় এবং তার হাতে ক্ষমতাও হস্তান্তর করা হয়। এই সবকিছুর জন্য সে রাজাকে ধন্যবাদ জানায়। রাজা তাকে পরিবারের হারানোর দুঃখ পেতে বারণ করে। লিং এখন তাকে একটা কাগজ দিয়ে বলে তার বাবা মারা যাওয়ার আগে এটা দিয়েছে। রাজা এই কাগজ দেখে রেগে যায়। তখন সে রাজাকে বলে, আমার বাবা তো মারা গিয়েছে, কিন্তু তিনি তার অপরাধ স্বীকার করে গিয়েছেন, দয়া করে রাখবেন না এবং তাকে ক্ষমা করে দিন। রাজা তখন তাকে ভরসা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, যেহেতু তোমার বাবা অপরাধ করেছে এবং তিনি এখন এই দুনিয়াতে নেই, তাই কোনো সমস্যা নেই, আর এই সমস্যার সমাধান আমি করছি। লিং এখন রাজার কাছে রিকোয়েস্ট করে অনুমতি চায় এবং বলে এখন থেকে রাজা যেন তাকে মু পরিবারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ক্রাইম ইনভেস্টিগেশনের দায়িত্ব তাকে দিয়ে দেয়। লিং নিজে সেই ইনভেস্টিগেশন করতে চায়। রাজা তখন তার হাত ধরে তাকে চিন্তা করতে বারণ করে। দূর থেকে এটা দেখে তো চিইউ এর একদম গা জ্বলে যাচ্ছিল। সে কিছু কেক নিয়ে রাজার সামনে চলে যায় যেন রাজা আর লিংকে স্পর্শ করতে না পারে। লিং রাজাকে মাইন্ড করতে বারণ করে আর বলে, সে আমার ভাইয়ের মতো। তখন রাজা একটু অবাক দৃষ্টিতে বলে, সে তোমার ভাইয়ের মতো আসলেই? কথা যেন আর বেশি বৃদ্ধি না পায়, এজন্য সে রাজার সামনে চায়ের কাপ রাখে। তাদের দুজনকেই চা খেতে দেয় যেন তাদের মাইন্ড একটু ডাইভার্ট হয়ে যায়। এরপরে সে রাজাকে বলে, আগামীকালকে ল্যাটিন ফেস্টিভ্যাল আছে, অবশ্যই আপনি আসবেন। সে রাজাকে আমন্ত্রণ করে। তখন রাজা সেখানে থেকে চলে যায়। পরদিন রাতে ল্যাটিন ফেস্টিভ্যাল উৎসবে রাজা এসেছিল। সে মনে মনে লিংকেই খুঁজে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরে সেখানে লিং চলে আসে আর রাজাকে বলে, আমি আপনাদের সবার সামনে কিছু উপস্থাপন করতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। রাজা তাকে অনুমতি দিলে সে তার কাজ শুরু করে। সে একটা কাঠের চামচের সাহায্যে সেখানে আগুনের ফুলকি তৈরি করে। এটা চারিদিকে আতশবাতির মতো এত সুন্দর করে ছড়িয়ে পড়ছিল যে রাজা এটা দেখে অনেক অবাক হয়ে যায়। দূর থেকে চিইউ তাকে এক দৃষ্টিতে দেখছিল। এমনকি এই দৃশ্যটা দেখে তো রাজারও মন ভরে যায়। এটা করতে করতে হঠাৎ করে লিং পড়ে যাবে, তখনই চিইউ গিয়ে তাকে ধরে। আর এই বিষয়টা রাজার খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও সে হজম করে নেয়। রাজা তাকে এখানে দেখে একটা সুন্দর কবিতা বলে, যেখানে রাজা তাকে বসন্তের কোমল চেরি ফুলের সঙ্গে তুলনা করেছিল। এটা শুনে তো চিইউ এর আবারও জেলাস ফিল হয় আর সে লিংকে নিয়ে সেখানে থেকে চলে যায়। বাহিরে এসে সে তাকে শাসন করে বলে, তুমি রাজার সামনে এত সুন্দর কর্তব্য দেখাচ্ছ কেন? তুমি কি নিজের সৌন্দর্য দেখিয়ে রাজাকে ইমপ্রেস করতে চাও? কিন্তু তাকে অবাক করে দিয়ে লিং বলে, তোমার কি এই গিফট পছন্দ হয়েছে? এটা আমি তোমার জন্য করেছি, আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। এটা শুনে তার আগের কথা মনে পড়ে, যখন সে তার ক্ল্যানের রাজা ছিল আর তাকে সবাই এভাবে বার্থডে উইশ করত। তাই সে তাকে আস্তে করে থ্যাংক ইউ বলে, কারণ সে তাকে ভুল বুঝেছে। আর রাজার সঙ্গে তার হিংসা করারই বা কি প্রয়োজন, কারণ রাজা তো সম্পর্কে তার ভাই হয়। সে এই সব কিছু করছে রাজাকে ইমপ্রেস করার জন্য, এটা ঠিক, কারণ সে তার মু পরিবারের নাম মুছে যেতে দিবে না। সে চায় তার মু পরিবারের নাম সবাই আবারও জানুক, তার পরিবারের ভালো কাজগুলো সবাই আবারও মনে করুক এবং তাদের সম্মান ফিরে আসুক। এখন এই কাজে চিইউ তাকে সাহায্য করলে করবে আর নয়তো না করবে। তখন চিইউ তার হাত ধরে বলে, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার পাশেই আছি। লিং সেখানে থেকে চলে যাওয়ার পরে চিইউ একটা দোকানে যায়। সেখানে গিয়ে সে নিজে হাতে কেক তৈরি করে আর লিংকে নিয়ে এসে দেয়। লিং দেখে এটা একটা ফিনিক্স কেক, কিন্তু পুড়ে গিয়েছিল। এটা বলার কারণে চিইউ সেটা নিয়ে নেয়। তখন লিং তাকে বলে, তুমি আমাকে একটা গিফট দিয়ে সেটা নিতে পারো না? এটা আমি খেতে চাই, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু সে রেগে তাকে এটা দিচ্ছিল না। এরপরে তারা খুনসুটি করতে করতে
সেখানে থেকে চলে যায়। এবার লিং যখন ইম্পেরিয়াল লাইব্রেরিতে যায়, সেখানে গিয়ে সে একটা দলিল দেখতে পায়, যে দলিলের মাধ্যমেই তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল। মাত্র সামান্য কয়েকটা অভিযোগেই তার পুরো পরিবারকে ফাঁসানো হয়েছে এবং মেরে ফেলা হয়েছে। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায়, তার হাতে ক্ষত করতে শুরু করে। সেই একই ক্ষত চিইও এর হাতে হলে সে বুঝতে পারে লিং নিজেকে আঘাত দিচ্ছে। লিং যখন পড়ে যাচ্ছিল তখনই সে গিয়ে তাকে সামলায়। তখন লিং তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে শুরু করে আর বলে, মাত্র এই কয়েকটা দোষের জন্য আমার পুরো পরিবারকে কেন মেরে ফেলা হলো, কেন আমার পুরো পরিবার এখনো জাস্টিস পেল না, এসব বলে কান্না করছিল। তখনই সেখানে ইম্পেরিয়াল কোর্টের লোক চলে আসে। সে তাদের দুজনকেই পাকড়াও করে, কারণ এখানে ঢোকা ইলিগাল। স্বয়ং রাজাও যদি এখানে আসতে চায় তাকে অনুমতি নিয়ে আসতে হবে। সেই জায়গায় লিং কেন এখানে এলো? চিইউ যেহেতু মারামারি করছিল, এজন্য তাকে দমিয়ে রাখার জন্য লিং এর গলায় তরোয়াল ধরে। এরপরে তারা চিইউকে অজ্ঞান করে লিংকে আটক করে। তাদের দুজনকে একটা ঘরে বন্দি করে রাখা ছিল। চিইউ তখন তার পা দিয়ে তরোয়াল দিয়ে লিং এর হাতে থাকা বাঁধন খুলে দেয়। তখন লিং তাকে মুক্ত করে। তারা দুজন বেরিয়ে যাবে, তখনই সেখানে লোক চলে আসে। এই লোকটা হলো লি চাং, আর সেই হলো ইম্পেরিয়াল কোর্টের ম্যানেজার। আর এই লোকটা হলো ফক্স ক্ল্যানের সদস্য। এই লোকের আদেশেই তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল। যখন তারা এই সবকিছু জেনে যায়, তখন সেই ফক্স ডিমন তাদের উপরে অ্যাটাক করে দেয়। চিইউ লিংকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, যার ফলে তাদের মধ্যে থাকা টুইন সোল কন্ট্রাক্ট জেগে ওঠে আর সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। যার কারণে চিইউ এর শরীর থেকে সেই কালো শক্তিটাও বের হয়ে আসে, কারণ সে আর তার শরীরে থাকতে পারছিল না। এখন তাকে নতুন একটা হোস্ট খুঁজে নিতে হবে। চিইউ এখন তার পাওয়ার দিয়ে সেই ফক্স ডিমনের সঙ্গে লড়াই করে। ফক্স ডিমন আহত হয়ে গেলে সে তাকে জাদুর মাধ্যমে বেঁধে ফেলে আর লিংকে একটা চাবুক দিয়ে বলে তাকে আঘাত করতে। তখন সে তাকে একের পর এক আঘাত করে যাচ্ছিল। তার আঘাত সহ্য করতে না পেরে সেই ফক্স ডিমন সেখানেই মারা যায়। এবার লিং এর মন একটু শান্ত হয় আর সে মনে মনে ভাবতে থাকে সে তার পরিবারের শত্রুকে মেরে ফেলেছে। তাহলে কি তার পরিবার এখন শান্তি পাবে? তার বাবা মা কি এসব দেখছে? তারা কি খুশি হয়েছে? যাই হোক, চিইউ এখন তাকে সেখানে থেকে নিয়ে চলে যায় আর সেই কালো শক্তিটা এই ফক্স ডিমনের ভেতরে চলে যায়, যেহেতু এই ফক্স ডিমনের শরীর অনেক বেশি শক্তিশালী ছিল। এই সবকিছু শেষে এখন তারা দুজন মিলে বসেছিল। লিং এখন চিইউকে জিজ্ঞাসা করে আসলে এই জুয়ান জেডটা কি, আর কেন ফক্স ক্ল্যানের লোকেরা এটার পেছনে পড়ে আছে। তখন চিইউ তাকে অনেক বছর আগের ঘটনা বলে। অনেক বছর আগে ফিনিক্স গডেরা স্কারলেট ফ্লেম ক্ল্যান তৈরি করেছিল। সেখানে চিইউ স্কারলেট ফ্লেম জেনারেল ছিল। সে স্কারলেট ফ্লেম ক্ল্যানের রাজা ইয়ানলিন সঙ্গে বড় হয়েছিল। অনেক বছর ধরে তাদের ক্ল্যানের সঙ্গে ফক্স ক্ল্যানের যুদ্ধ চলছিল। তখন সে তাদের রাজাকে বলেছিল ফক্স ক্ল্যানের রাজকন্যা বাইলিকে বিয়ে করার জন্য, কিন্তু এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ যখন ফক্স প্রিন্সেস বাইলি তাদের ক্ল্যানে বউ হয়ে আসে, তখন থেকে তাদের শান্তি উবে যায়। বাইলি সেই সময় তাকে এমন একটা আঘাত করেছিল যার কারণে সমস্ত পাওয়ার সে হারিয়ে ফেলেছিল। এমনকি সে আর মানুষদের মতো কোনো আঘাতও অনুভব করতে পারত না। আর জুয়ান জু জেড ছিল তাদের ক্ল্যানেরই অনেক মূল্যবান একটা আর্টিফ্যাক্ট। এটা ব্যবহার করে ডিমন ক্ল্যানকে সিল করেও রাখা যেত, কারণ এটার ভেতরে ছিল সূর্যের শক্তি। তাই ওই জেড যদি কেউ হাসিল করতে পারে তাহলে সে সূর্য দেবতার পাওয়ার পেয়ে যাবে। আর এটাকে রক্ষা করার জন্যই সে ওই জেড নিচে ফেলে দিয়েছিল। এই সবকিছুই তার দোষ। যদি সে ওই বাইলিকে বিশ্বাস না করত তাহলে এমনটা হতো না। লিং তাকে মন খারাপ করতে বারণ করে আর বলে এসব কিছু তোমার ভুল নয়, আমি তোমাকে সাহায্য করব ওই জেড দিয়ে তোমার ক্ল্যান উদ্ধার করার জন্য। চিইউ তখন বলে তুমি কি জানো এই জেড তোমার শরীরের সঙ্গে মিশে গিয়েছে? তুমি যদি এই জেড ব্যবহার করো এবং নিজেকে স্যাক্রিফাইস করে আমার ক্ল্যানকে উদ্ধারও করো, তারপরে তুমি মারা যাওয়ার পরে সূর্যের অসম্ভব তাপে পুড়তে থাকবে। তুমি কি এটা সহ্য করতে পারবে? তোমার কি ভয় লাগছে না? তখন সে কিছুক্ষণ ভেবে বলে না, আমি প্রস্তুত। এটা বলেই সে চিইউকে কিস করে দেয়। তখন চিইউ তাকে কিস করে। পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার পাশে সাদা পোশাক পরা একটা মেয়ে ছিল। মেয়েটি তাকে অজ্ঞান করে সঙ্গে করে নিয়ে চলে যায়। চিইউ সেখানে এসে যখন লিংকে খুঁজে পায় না, সে ওখানে একটা পালক দেখতে পায়। এটার গন্ধ নিয়ে সে বুঝতে পারে চিইউকে বাইলি নিয়ে চলে গিয়েছে। এদিকে আমরা বাইলিকে দেখতে পাই, সেই ছিল ফক্স ক্ল্যানের রানী। যখন সে নিজের আসল পরিচয় দেয়, তখন লিং তার উপরে ভীষণ রেগে যায়। বাইলি এখন তাকে একের পর এক আঘাত করতে শুরু করে। চিইউ বুঝে যায় যে তাকে আঘাত করা হচ্ছে, এজন্য সে বারবার বলছিল হাঁচি দাও, হাঁচি দাও। বাইলি যখন লিংকে আবারও আঘাত করতে যায়, তখন সে ইচ্ছে করে হাঁচি দেয়, আর সাথে সাথে চিইউ সেখানে চলে আসে। তাকে দেখে বাইলি রেগে বলে তুমি আবার এসেছো? তোমার পুরো ক্ল্যানকে বরফ বানিয়ে দেওয়ার পরেও তোমার এখনো এত বড় সাহস হয়েছে আমার সঙ্গে লড়াই করতে আসার? এটা বলেই যখন সে তাকে আঘাত করবে, চিইউ তখন লিংকে প্রোটেক্ট করতে চায়, আর তাদের দুজনের হাতে এবং কপালে থাকা সোল কন্ট্রাক্টের চিহ্ন জ্বলন্ত হয়ে ওঠে, যার ফলে ফক্স ডিমন তাদেরকে আঘাত তো করতে পারে না, উল্টো তারই ক্ষতি হয়। এটা দেখে ফক্স ডিমন ভাবছিল সে এখনো এত পাওয়ারফুল কিভাবে। তখন সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। চিইউ এখন লিংকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে দেখতে পায় লিং এর শরীরে যেসব সুই দিয়ে ফক্স ডিমন আঘাত করেছিল, ওগুলোর কারণে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে। তাকে এত কষ্ট পেতে দেখে তাকে বাঁচানোর জন্য চিইউ আবারও তার সেই মূল্যবান গোল্ডেন ফেদার
দুইটা বাকি ছিল, ওই দুইটার মধ্যে একটা ছিঁড়ে ফেলে আর সেইটার পাওয়ার লিং এর ভেতরে ট্রান্সফার করে দেয়। এরপরে সে রাত দিন বসে বসে লিং এর খেয়াল রাখতে শুরু করে যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে। একদিন পর যখন লিং এর জ্ঞান ফিরে আসে তখন তো সে তাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এদিকে তারা যেই সিলভার ফক্স বাইলিকে মেরে ফেলেছিল তার শরীর নষ্ট হয়ে যাওয়ার কারণে তার আত্মা বেরিয়ে আশেপাশে কোনো হোস্ট খুঁজতে থাকে। তখনই একটা মেয়েকে দেখতে পায় এবং সেই মেয়ের শরীরের ভেতরে ঢুকে যায়। সেই মেয়েটির হাতে ছিল অর্ধেক পেন্ডেন্ট। এটার দিকে তাকিয়ে বলে এবার হবে আসল খেলা। সন্ধ্যায় যখন তারা দুজন মিলে বাজারে ঘুরে বেড়াচ্ছিল তখন লিং এর সেই মার্কেটে থাকা একটা জুতা খুবই পছন্দ হয়, কিন্তু সে ওটা কেনে না। বিষয়টা চিও খেয়াল করে, এজন্য সে তাকে পাশে নিয়ে গিয়ে তার জুতো খুলে দেয়। আর লিং একটু আগে যেই জুতার দিকে বারবার তাকাচ্ছিল আর পছন্দ করেছিল সেই জুতা তার পায়ে পরিয়ে দেয়। চিও যে তার অনুভূতি এত ভালোভাবে বুঝতে শুরু করেছে এটা দেখে তার অনেক ভালো লাগে। এরপরে রাতে তারা দুজন একে অন্যকে মিস করছিল, কিন্তু বুঝতে পারছিল না কি বাহানায় তারা দুজন একে অন্যের সঙ্গে দেখা করতে যাবে। লিং বাহানা করছিল যে সে তার জন্য একটা মেডিসিন নিয়ে যাবে, আর চিইউ তো কোনো বাহানাই খুঁজে পাচ্ছিল না, এজন্য সে আর কোনো কিছু না ভেবে সেখানে যায়। তারা দুইজনই যেহেতু একে অন্যের সঙ্গে দেখা করতে আসছিল এজন্য তারা দুজনই একে অন্যের মুখোমুখি হয়ে যায়। লিং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? চিইউ আর কোনো দ্বিধা করে না, সে তাকে বলে আমি তোমাকে মিস করছিলাম, এজন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এটা শোনার পর তো লিং এর কাছে বিষয়টা আরো সহজ হয়ে যায়, সে লজ্জা পায় আর তারা দুজনই একে অন্যের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। পরদিন সকালে তারা দুজন যখন বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল আর গল্প করছিল তখনই তাদের সামনে একটা মেয়েকে অনেক বেশি মারধর করা হচ্ছিল। সেই মেয়েটিকে বিক্রি করে দেওয়ার জন্য হোটেলের মালিক তাকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে লিং ওই মহিলার উপর অনেক রাগ দেখায় আর তাকে বলে ওই মেয়েটিকে ছেড়ে দিতে। তখন মহিলাটি ভয় পেয়ে যায়। লিং ওই মহিলাকে অনেকগুলো টাকা দিয়ে মেয়েটিকে মুক্ত করে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে যখন মেয়েটি গোসল করছিল তখন তার শরীরে অনেক ক্ষত দাগ দেখে তার অনেক খারাপ লাগে। একই সাথে মেয়েটির পোশাকের পাশে সে ওই একই রকমের পেন্ডেন্ট পায় যেটার অর্ধেক পেন্ডেন্ট তার কাছেও ছিল। তখন সে আর দেরি না করে চিইউ এর কাছে যায় সেই পেন্ডেন্ট দেখায়। তখন তারা দুজন বুঝতে পারে এটা হয়তো আসল চিংসি। এই মেয়েকে যদি সে এখানে রাখে তাহলে লিং বিপদে পড়ে যাবে, এজন্য চিইউ ওই মেয়েটিকে সরিয়ে দিতে চায়। কিন্তু লিং তাকে বাধা দেয় আর বলে তুমি ভয় পেও না, আমি এই বিষয়টিকে সামলে নেব। এরপরে লিং যখন সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় তখন সে খেয়াল করে মেয়েটির বুকে আসল ক্ষতর দাগ রয়েছে। তখন সে ওই মেয়েকে জিজ্ঞাসা করে এই ক্ষত কিভাবে হলো? তখন সেই মেয়েটি বলে আমার মনে নেই, তবে আমার এটা মনে আছে ছোট কাল থেকে আমার এই পেন্ডেন্ট আমার কাছে আছে। এটা আমার জন্য অনেক বেশি মূল্যবান, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি এটা গিফট করলাম। লিং তখন সেটা নিয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে এখনো মরেনি আর তার ভেতরে সে কালো শক্তি প্রবেশ করেছে। একই সাথে সে এখন বাইলি অর্থাৎ ফক্স ডিমন রানীকে সাহায্য করে যাচ্ছিল দূর থেকে, তাকে শক্তি দিচ্ছিল। পরদিন সকালে যখন তারা দুজন চিংসির বাড়ির দিকে যাচ্ছিল তখনই চিইউ এর ফক্স ডিমনের গন্ধ অনুভব হয়। সে তখন চিংসির ঘরের দিকে গেলে চিংসি বেরিয়ে এসে বলে বাহিরে আমি শব্দ শুনলাম, আপনারা কোনো শব্দ শুনেছেন? চিইউ মনে মনে ভাবছিল হয়তো কোনো ফক্স ডিমন দ্রুত এদিক থেকে চলে গিয়েছে। তখনই ওই মেয়েটি একটা পিনের সাহায্যে তার উপরে জাদু করে। এতে করে চিইউ এর শরীর অনেক খারাপ হয়ে যায় আর একই সাথে জাদু ব্যবহার করার জন্য ওই মেয়েটিও দুর্বল হয়ে পড়ে। তাই সে নিজের 20 পিন নিজের কাছে আবার ফিরিয়ে নেয়। চিইউকে লিং নিজের ঘরে নিয়ে যায়। যেহেতু তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল এজন্য চিইউ তাকে মেডিসিন খাওয়াচ্ছিল আর তার কেয়ার করছিল। তখনই সেখানে রাজা মশাই চলে আসে। তাদের দুজনকে এভাবে দেখে রাজা তার হাত থেকে বাটি কেড়ে নিতে চায়, কিন্তু চিইউ এটা দিতে চায় না। তখন লিং তাকে একটু ইশারা করলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সে দরজায় দাঁড়িয়েছিল আর তাদের দুজনকে বিরক্ত করছিল যেন রাজা লিং এর সঙ্গে শান্তিমতো কথা বলতে না পারে। আর এজন্য রাজা আসলে অনেক বেশি বিরক্ত বোধ করে আর চিইউকে বিরক্তি ভরা চোখে দেখে সেখানে থেকে বেরিয়ে যায়। তখন চিইউ এসে সেই মেডিসিন খেয়ে ফেলে আর বলে এটা ঠান্ডা হয়ে গেছে, মানে রাজা স্পর্শ করেছে জন্য সে আর লিংকে এই মেডিসিন খেতে দেয় না। এসব কিছু দেখে তো লিং হাসছিল। এদিকে আমরা সেই ফক্স ডিমনকে দেখি। চিইউ এর উপরে জাদু করার ফলে তার শক্তি কমে গিয়েছে, কারণ এই শরীরটা অনেক দুর্বল, কিন্তু সে আরো বেটার একটা শরীর খুঁজে পেয়েছে যার মাধ্যমে সে নিজের কাজ করতে পারবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজার মাইন্ডের ভেতরে তার একটা সুতো প্রবেশ করে। তখনই রাজার ঘুম ভেঙে গেলে সেই মেয়েটি রাজাকে প্রলোভন দেখাতে শুরু করে, মানে রাজার মাইন্ড নিজের কন্ট্রোলে নিতে শুরু করে আর তাকে বলতে থাকে আমি জানি তুমি তোমার বোন চিংসিকে পছন্দ করো, তাহলে কি তুমি তাকে পেতে চাও না? তখন রাজা বলে না, সে আমার বোন হয়। তখন ফক্স ডিমন তাকে বলে যদি সে আর তোমার বোন না থাকে তাহলে? এটা শুনে রাজা অস্থির হয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। তখন সেই ফক্স ডিমন তার স্বপ্নে এসে তাকে বলে আসল চিংসি আসলে হলো এই মেয়েটি আর লিং তার বোন নয়, তার মানে সে লিংকে আপন করে পেতে পারে, সে লিংকে নিজের বউ বানাতে পারে। এসব কিছু জানার পরে সে অনেক অদ্ভুত আচরণ করছিল। পরদিন সকালে রাজা যখন লিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখনই চিংসি তার সামনে এসে তাকে সালাম দেয়। স্বপ্নে দেখা সেই মেয়েটিকে নিজের সামনে দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, তবে বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। রাজসভায় সে লিং আর চিংসি দুইজনকেই ডেকে পাঠায়। এখানে সে লিংকে
প্রশ্ন করে, তুমি আসলে কে? তুমি তো চিংসি নও, আসল চিংসি তো ওই মেয়ে, তাহলে তোমার আসল পরিচয় কি? তখন লিং বলে, আমি হলাম আসল চিংসি, আপনি হয়তো ভুল বুঝছেন। তখন রাজা সেখানে প্রমাণ করে দেয় এই মেয়েটাই হলো আসল চিংসি। এখন সে যদি সত্যি না বলে তাহলে রাজা তাকে মেরে ফেলবে। তখন সে রাজাকে বলে দেয়, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি হলাম লিং, আমি চিংসি নই। আমি হলাম মু বংশের মেয়ে, যার পুরো পরিবারকে এই চিংসির বাবার ষড়যন্ত্রের কারণে মেরে ফেলা হয়েছিল। তবে আপনার সামনে যে মেয়েটি চিংসি সাজার নাটক করছে সে চিংসি নয়। এটা বলার কারণ হচ্ছে গতকাল রাতে যখন এই মেয়েটির বডি ছেড়ে ফক্স ডিমন চলে গিয়েছিল তখন তারা তার রুমে গিয়েছিল আর বুঝতে পেরেছিল এই মেয়েটি আসলে বেঁচে নেই, তার শরীরকে পজেস করে আছে সেই ফক্স ডিমনের আত্মা। এটা প্রমাণের জন্য যখন তারা মেয়েটির বুকে আঘাত করে তখন সবার সামনে রিভিল হয়ে যায় যে এই মেয়েটি হলো আসলে একটা ডিমন। তখন সেই ফক্স ডিমন রাজার উপরে আঘাত করলে লিং তাকে বাঁচাতে চায় আর লিংকে প্রোটেক্ট করতে যায় চিইউ, যার কারণে তারা দুজনেই আঘাত পায়। লিং এখন চিইউকে বলে ওই ফক্স ডিমনের পিছু করতে, তখন সে ওখানে থেকে চলে গেলে রাজা তাকে সামলায়। চিইউ যখন সেই ফক্স ডিমনের পিছু করতে করতে একটা রুমে পৌঁছে যায় তখন সেই ফক্স ডিমন তাকে আটকে ফেলে। সে তাকে ফক্স ক্ল্যানের একটা বিশেষ ফরমেশনের মাধ্যমে আটকে দিয়েছিল। একই সাথে সে তাকে অনেক আঘাত করে তার হাত দুটোও সিল করে ফেলে। এই কারণে পরদিন সকালে যখন লিং ঘুম থেকে উঠে বারবার হাঁচি দেয় তারপরেও চিইউ তার কাছে আসে না। এজন্য সে নিজের কপালে থাকা সিলকে অনুসরণ করে চিইউ এর কাছে যায় আর তাকে এত খারাপ অবস্থায় দেখে তো অনেক কষ্ট পায়। এখানে ফক্স ডিমন এক ঢিলে দুই পাখি মারে, চিইউকে বন্দি করে সে লিংকেও ধরে ফেলে। লিং বারবার বলছিল চিইউকে ছেড়ে দিতে, তার বিনিময়ে সে তাকে নিক। এটা শুনে ফক্স ডিমন বুঝতে পারে সে চিইউকে কতটা ভালোবাসে, এজন্য সে তার হাতে চাবুক ধরিয়ে দেয় আর জাদুর মাধ্যমে তার হাত দিয়ে চিইউকে আঘাত করতে থাকে। তখন তো সে প্রচন্ড কান্না করতে শুরু করে। চিইউকে এত বেশি আঘাত করে যে চিইউ এর আসল রূপ বেরিয়ে আসে আর তার লেজে থাকা একটা গোল্ডেন ফেদারও প্রকট হয়ে যায়। এটা দেখে সেই ফক্স ডিমন বলে এবার তো তার সেই জেদ নিতে আরো সহজ হয়ে যাবে। এখন সে চিইউ এর গোল্ডেন ফেদার কেটে নেয়, যার ফলে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ফলে তার শরীর থেকে এক ধরনের পাওয়ার বের হয় আর ফক্স ডিমন আহত হয়। তখন সে দ্রুত লিংকে সেখানে থেকে নিয়ে পালিয়ে যায়। লিংকে নিয়ে জঙ্গলের পথে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চিইউ এর কি যেন একটা হয়ে যায়। এটা বুঝতে পেরে লিং তার কাঁধ থেকে নেমে পড়ে আর হঠাৎ করে চিইউ কোথায় যেন গায়েব হয়ে যায়। যখন সে সামনে তাকায় তখন দেখতে পায় চিইউ তার ফিনিক্স ডিমনের অবতারে চলে এসেছে আর তার দিকে আস্তে আস্তে তেড়ে আসছে। সে তার কাছে এসে তার গলা চেপে ধরে। তখন সে বারবার বলতে শুরু করে, এটা আমি হলাম লিং, তুমি জেগে ওঠো। কিন্তু তারপরেও যখন সে লিংকে আঘাত করতে যায় তখন সে তাদের দুজনের টুইন সোল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট করতে শুরু করে আর এটার ফলে চিইউ এর অনেক কিছু মনে পড়তে শুরু করে। সে অন্তত এইটুকু বুঝতে পারে যে লিং তার আপন কেউ। আসলে আঘাত পাওয়ার পরে চিইউ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লিং তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো? এসব কিছু বলে কান্না করতে থাকে। সে শুধু বোকার মতো এসব কিছু দেখছিল আর তাকে আপন করে নিয়েছিল। লিং বুঝতে পেরেছিল যে সে অনেক ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে, এজন্য সে তাকে অনেক আদর করতে শুরু করে। তাকে বোঝাতে শুরু করে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তারা দুজন সেখানে মিষ্টি আলু পুড়িয়ে খায়। এটা খেয়ে চিইউ অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। চিইউ এখন আর কথা বলতে পারছিল না, এজন্য সে তার হাতে লিখে দিয়ে বলছিল যে তার নাম হলো চিইউ আর এই মেয়েটির নাম হলো মু লিং। তখন তার আবারও একটু একটু স্মৃতি মনে পড়তে শুরু করে। ঠিক সেই সময় সে আশেপাশে কি যেন একটা অনুভব করে। আসলে সে ফক্স ডিমনের গন্ধ পেয়েছিল, এজন্য তারা দুজনে একটা খাদের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। চিইউ যেন কোনো শব্দ না করে এজন্য লিং তার মুখ চেপে ধরেছিল আর তাকে শান্ত রাখার চেষ্টা করছিল। উপরে থেকে ফক্স ডিমন কিছু একটা অনুভব করে। সে নিচে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না, এজন্য সেখানে থেকে চলে যায়। লিং এর তাকে এভাবে আদর করা খুবই ভালো লেগেছিল, এজন্য সে তাকে ইশারা করে বুঝিয়ে দেয় সবসময় তাকে এভাবে সান্ত্বনা দিতে। এদিকে আমরা রাজাকে দেখি, সেও তার সৈনিক লাগিয়েছিল লিংকে খোঁজার জন্য, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এখন তার অ্যাটিটিউড অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে আমরা লিংকে দেখি, রাতে যখন তারা দুজন পালিয়ে যাচ্ছিল তখনই সেখানে ফক্স ডিমন বাইলি চলে আসে। সে চিইউকে কন্ট্রোল করে ফেলে আর তার হাতে একটা ছুরি দিয়ে বলে লিংকে মেরে ফেলতে। যেহেতু চিইউ তার কন্ট্রোলে ছিল এজন্য সে লিংকে মারতে যায়, কিন্তু সে কোনো মতে নিজেকে আটকায় আর সেই ছুরি নিজের দিকে মারে, যার কারণে ফক্স ডিমনও অনেক আঘাতপ্রাপ্ত হয় আর সেখানে থেকে চলে যায়। চিইউ ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এজন্য লিং তাকে নিয়ে আশ্রয়স্থলে যেতে থাকে। যেতে যেতে পথে হোঁচট খেয়ে তারা দুজনই পড়ে যায়। লিংকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাজার লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। দূর থেকে চিইউ এটা দেখতে পায়, তবে সে তাকে সাহায্য করতে পারে না। পরদিন সকালে যখন লিং এর ঘুম ভাঙে তখন সে অনেক ভয় পেয়েছিল। রাজা তার পাশেই বসেছিল। তখন সে তাকে বলে, তুমি এখনো ওই ছেলের নাম করে যাচ্ছ? তাকে যদি আমি একবার পাই তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবো। তখন সে রাজাকে রিকোয়েস্ট করে বলে, সে আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে তো আঘাত করেছে সেই ফক্স ডিমন বাইলি। তখনই রাজার চোখে কিছু একটা ভেসে ওঠে আর রাজা তাকে বলে, তোমাকে যেই আঘাত করবে আমি তাকেই মেরে ফেলবো। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি আর
নিজেকে আটকে রাখতে পারছি না, আমি এখনই তোমাকে চাই। এটা বলেই সে লিং এর উপরে হামলা করে দেয়, তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। এদিকে সেই ফক্স ডিমন বাইলি আসলে রাজাকে এভাবে কন্ট্রোল করে যাচ্ছিল। তার এই কন্ট্রোলের পদ্ধতি দেখে সেই লোকটার একটু সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে, মনে হচ্ছে এটা কোথায় যেন দেখেছি। তখন সে বলে, আরে বোকা, এটা ব্যবহার করেই তো আমি ফক্স ক্ল্যানের সমস্ত শক্তি অর্জন করেছি। ফক্স ক্ল্যানে থাকতে তুমি দেখোনি ফ্লেম ক্ল্যান আর ফক্স ক্ল্যানের সবাই একে অন্যকে মেরে মারা গিয়েছিল? এই সব কিছুর পেছনে তো আমিই ছিলাম। তারা মারা না গেলে আমি কিভাবে এত বড় একটা রাজত্ব পেতাম? এইসব কিছু শোনার পরে সেও মনে মনে প্রচন্ড রেগে যায়, কারণ সে ফ্লেম ক্ল্যানেরই সদস্য ছিল। এখন তার মন চাইছিল এই ফক্স ডিমনকে মেরে ফেলতে, কিন্তু সে প্রথমে ওই জেড হাসিল করতে চায়। ওইটা পেয়ে গেলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর এরপরে এই মেয়েকে মজা দেখাবে। রাজা এখন লিং এর গলা চেপে ধরেছিল, তার দম বন্ধই হয়ে আসবে তখনই সেখানে চি ইউ চলে আসে। লিং জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন সে রাজার সঙ্গে লড়াই করে আর রাজাকে মারতে যায়। তখনই সৈনিকেরা এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। লিং এর যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় চি ইউকে বেঁধে রাখা হয়েছে। রাজা চি ইউকে মেরে ফেলতে চাইছিল, তখন সে নিজের গলায় হেয়ারপিন ধরে বলে, যদি তাকে মেরে ফেলতে হয় তাহলে প্রথমে আমাকে মারুন। যেহেতু রাজা তাকে অনেক বেশি ভালোবাসে, এজন্য রাজা তাকে একটা অপশন দেয়। রাজা তাকে 2 দিনের মধ্যেই বিয়ে করতে চায় আর চি ইউ এর সামনেই সে তাকে বিয়ে করবে। এটাই হবে তাদের শাস্তি। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। তখন লিং ভাবতে থাকে যে কোনো মতে চি ইউকে তার বাঁচাতেই হবে। এজন্য সে রাস্তায় বেরিয়ে পড়ে কোনো একটা উপায় খোঁজার জন্য। তখনই রাস্তায় একটা জ্যোতিষীর সঙ্গে তার দেখা হয়। যেহেতু চি ইউ এর পাওয়ার গোল্ডেন ফেদারের মধ্যে ছিল, এজন্য সেই লোকটা তাকে বুদ্ধি দেয় ফ্লেম ক্ল্যানের রাজার শরীরে এখনো সেই গোল্ডেন ফেদার একটা আছে আর রাজার বংশধররাই একমাত্র সেই ফেদারকে পজেস করতে পারে। যেহেতু রাজা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এজন্য সে চাইলে রাজাকে ব্যবহার করে ওই পালক উদ্ধার করতে পারে আর এর মাধ্যমে সে চি ইউকে পাওয়ারফুল করতে পারে। তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে। এজন্য সেদিন রাতেই সে গিয়ে রাজার সঙ্গে দেখা করে আর রাজাকে বলে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। এটা শুনে তো রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সে রাজাকে বলে, তবে আমার একটা শর্ত আছে। তখন রাজা বলে, তোমাকে বিয়ে করার জন্য যে কোনো শর্তে আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে, আজ থেকে আর কখনো এই চি ইউ এর সঙ্গে তোমার দেখা করা যাবে না। রাজার এই শর্তে সে রাজি হয়ে যায়। তখন রাজা আবারও তার উপরে হামলা করে বসে। তখন সে রাজাকে একটা চর বসিয়ে বলে, আপনার কি মনে হয় আমি আত্মসম্মানহীন একটা মেয়ে? তখন রাজা এটা শুনে আরো বেশি খুশি হয় আর বলে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি সম্মান করেই নিজের আপন করে নেব। আজকেই তোমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করছি। আগামীকাল সকালে বিয়ের জন্য প্রস্তুত থেকো। এটা বলে তিনি চলে যান। পরদিন সকালে লিংকে অনেক সুন্দর করে সাজানো হয়। বউ সেজে তাকে বেশ সুন্দর লাগছিল। তাকে সাজিয়ে দেওয়ার পরে যখন রুম থেকে সব সার্ভেন্টরা চলে যায়, তখনই সেখানে চি ইউ আসে। সে রাজার ওই জেলখানা ভেঙে বেরিয়ে এসেছিল। তার শরীরে অনেক আঘাতের ক্ষত ছিল। লিং তাকে দেখেই জড়িয়ে ধরে। এরপরে লিং তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। এরপরে চি ইউ তার বুকে মাথা রাখে। তখনই তার মনে পড়ে গতকালকে রাজা তাকে বলেছিল এখন থেকে সে আর যেন কখনো চি ইউ এর সঙ্গে দেখা না করে। এটা মনে পড়া মাত্রই সে তাকে দূরে ঠেলে দেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে। তখন চি ইউ ভীষণ রেগে যায়, তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তখন সে আরো রেগে যায় আর তাকে বলে, তুমি এখানে থেকে চলে যাও। ততক্ষণে বাইরে থেকে তার ডাক পড়ে তার বিয়ের জন্য। লিং তাকে শেষবারের মতো আরেকবার জড়িয়ে ধরে। এরপরে সে চলে যাচ্ছিল। তখনই চি ইউ তার নাম ধরে ডাকে। অনেকদিন পরে এই প্রথম সে তাকে তার নাম ধরে ডাকলো। মানে এতদিন তো সে কথা বলতে পারতো না। এটা দেখে সে একটু অবাক হয়, কিন্তু তারপরেও তার খারাপ লাগে আর সে ওখানে থেকে চলে যায়। এখন রাজা আর লিং সেজেগুজে একসঙ্গে দরবারে হাজির হয়। তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। তখনই সেখানে চি ইউ চলে আসে। এটা দেখে রাজা তাকে ধরে ফেলে। রাজা তখন লিং এর মুখ আবারও ঢেকে দিয়ে বলে, তোমার প্রমিস ভুলে যেও না, তার সামনেই আমি তোমাকে বিয়ে করব। এটা বলে সে চি ইউকে ধরে রাখে আর তার সামনেই তারা দুজন বিয়ে করতে শুরু করে। যখন তাদের বিয়ের লাস্ট স্টেপ শুভ দৃষ্টি হবে, তখনই তার সামনে চি ইউ চলে আসে আর লিংকে দেখে। এটা দেখে রাজা প্রচন্ড রেগে যায় আর তাকে মারতে যায়, কিন্তু লিং তার সামনে চলে আসলে রাজা আর তাকে মারতে পারে না। তখন লিং বলে, আপনি কি আপনার প্রমিস ভুলে গিয়েছেন? তখন রাজা বলে, না, আমি আমার প্রমিস মনে রেখেছি। সে এখন চি ইউকে হুমকি দিয়ে বলে, যদি সে লিংকে সুখী দেখতে চায় তাহলে তার আশেপাশে না আসতে। এটা শুনে চি ইউ লিং এর মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। সেই দিন রাতে লিং রাজাকে একটা জায়গায় নিয়ে যায়। এটা ছিল ফিনিক্স রাজার বডি। সে এখন তার হাজবেন্ডকে খুলে বলে, যেহেতু সে রাজার বংশধর, এজন্য সেই ফিনিক্স ডিমনের ভেতরে থাকা গোল্ডেন ফেদার অর্জন করতে পারবে। তাই সে রাজাকে এর উপরে হাত রাখতে বলে। ফিনিক্স কিং এর শরীরে হাত রাখা মাত্রই রাজার হাতে সেই গোল্ডেন ফেদার চলে আসে। সঙ্গে সঙ্গে তার উপরে যে ফক্স ক্ল্যানের জাদু ছিল সেটা সরে যায়। তখনই হাসতে হাসতে সেখানে হং কিংডমের সেই লোকটা চলে আসে। সে তাদের হাত থেকে সেই ফেদার নিয়ে নেয়। লিং তাকে দেখে বুঝতে পারে এই লোককে তো চি ইউ মেরে ফেলেছিল, তার মানে এটা সেই লোক নয়। তখন সেই লোক বলে, আমি হং কিংডমের রাজা। যেহেতু সে এখন গোল্ডেন ফেদার পেয়ে গিয়েছে, এজন্য এখন সে লিং এর ভেতরে থাকা সেই জেড নিতে চায়। তখন এই লিং চি ইউকে ডাক দেয়। আসলে এটা তার প্ল্যানের একটা অংশ ছিল। সেই দিন ওই মুরব্বীর কাছে থেকে সেই সব কিছু জেনে এসেছিল।
চিইউ এখন হংয়ের উপরে হামলা করে দেয় আর তার হাত থেকে সেই গোল্ডেন ফেদার ছিনিয়ে নেয়। এরপরে সে ফিনিক্স ডিমন রাজার সেই গোল্ডেন ফেদার অ্যাবজর্ব করা মাত্রই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, যার কারণে সে হং কিংডমের লোকটি আহত হয়ে সেখানে থেকে পালিয়ে যায়। আর এইসব কিছু দেখে ওখানে দাঁড়িয়ে থাকা রাজা অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। এখন চিইউ এর সবকিছু মনে পড়ে গিয়েছিল আর সে আগের মতো পাওয়ারফুলও হয়ে গিয়েছিল। একই সাথে রাজারও সবকিছু মনে পড়েছে। এজন্য পরদিন সকালে তারা তিনজন একসঙ্গে বসেছিল। রাজা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত, যেহেতু তার সঙ্গে লিং এর বিয়ে হয়েছে। লিং এর সঙ্গে এত খারাপ ব্যবহার করার কারণে রাজা তার কাছে ক্ষমা চায় আর বলে এখন তারা কি করবে। তখন লিং বলে যেহেতু আমাদের বিয়ে সম্পন্ন হয়নি তাই কোনো ব্যাপার না, আপনি এখন আমাদেরকে যেতে দিন, সিলভার ফক্স ডিমনের সঙ্গে আমাদের এখনো লড়াই বাকি আছে। তখন রাজা তাদেরকে অনুমতি দিয়ে দেয়। এদিকে সেই হং কিংডমের লোককে দেখি, সে বাইলিকে এসে সব ঘটনা খুলে বলে। তখন বাইলি ভীষণ রেগে যায়। ঠিক সেই সময় পেছনে থেকে সে বাইলির উপরে ছুরি দিয়ে আঘাত করে, আর এটা কোনো সাধারণ ছুরি ছিল না, এটা ছিল ডিমনকে মারার ছুরি। এই কারণে সেই ফক্স ডিমন বাইলি ওখানেই মারা যায়। তখন হং এর ভেতরে থেকে কালো শক্তি বেরিয়ে এসে তাকে বলে তুমি খুবই ভালো কাজ করেছো, এখন আমরা দুজন মিলে দ্রুতই সেই ইউয়ানজু জেডও উদ্ধার করে ফেলবো আর সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব। কিছুক্ষণ পরে বাইলিকে খোঁজার জন্য যখন সেখানে চি ইউ আর লিং আসে তখন তারা বাইলিকে মরে পড়ে থাকতে দেখতে পায়। লিং যখন বুঝতে পারে বাইলি মারা গিয়েছে তখন সে একদম স্বস্তি ফিরে পায় আর বলে ফাইনালি এই সবকিছু শেষ হয়ে গেল। সেই দিন সে তার মু মেনশনে ফিরে যায়, তার পরিবারে যতজন মারা গিয়েছিল তাদের সবাইকে সম্মান জানায় আর বলে শেষ পর্যন্ত সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে, এখন হয়তো তারা শান্তিতে থাকতে পারবে। এরপরে পরদিন সকাল তাদের দুজনের জন্যই অনেক শান্তির একটা সকাল ছিল। উজ্জ্বল শান্ত পরিবেশ, গাছের গোড়ায় বসে চি ইউ লিংকে দেখে যাচ্ছিল। সে ঘুমিয়ে গেলে লিং তার কাছে আসে আর তাকে দেখে ভাবতে থাকে শেষ পর্যন্ত তার ক্ল্যানের মানুষদেরও প্রতিশোধ সে নিতে পেরেছে, এখন হয়তো তার ক্ল্যানের মানুষদেরকে জাগানোর সময় হয়েছে। এসব কিছু ভেবে যখন সে চলে যাচ্ছিল তখনই চিইউ তাকে ধরে ফেলে আর বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, তুমি কি কিছু বলতে চাও? তখন সে বলে না। চিইউ তখন তার সঙ্গে মজা করতে শুরু করে, তারা দুজন বেশ কিছুক্ষণ খুনসুটি করে। এরপরে চিইউ তাকে জড়িয়ে ধরে আর বলে আমি সারা জীবন তোমার সঙ্গে এভাবেই থাকতে চাই, সারা জীবন তোমার চেহারা এভাবেই হাসি দেখতে চাই, তোমার সঙ্গে আমি সারাটা জীবন পার করতে চাই। এসব কিছু বলে সে তাকে কিস করে দেয়। পরদিন সকালে যখন সে আর রাজা দুইজন মিলে বসেছিল তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কি এটাই ঠিক করেছো, তুমি এটাই করবে? তখন চিইউ একবার লিংয়ের দিকে তাকিয়ে হাসে। তখন রাজা বুঝতে পারে যে সে কি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাতে যখন তারা দুজন মিলে রোমান্স করছিল তখন লিং তাকে বলে সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি আমার কথা মতো নিজেকে স্যাক্রিফাইস করে আমার জেড দিয়ে তোমার ক্ল্যানের সবাইকে উদ্ধার করতে চাই। কিন্তু চিইউ তাকে বলে সেটার আর প্রয়োজন হবে না, তোমার নিজেকে স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই। এটা বলে সে তাকে আবারও কিস করে। তখন লিং এর কেমন যেন একটা মনে হয়, তখনই তার মুখ থেকে রক্ত বের হয় আর সেখানে সেই পাপের ডিমন চলে আসে। সে তাদের দুজনের উপরে হামলা করে লিংকে সঙ্গে করে নিয়ে চলে যায়। সেই ডিমন এখন তাকে বলে তার কাছে থাকা সেই জেড তাকে দিয়ে দিতে, এটা বলে তার বুকে আঘাত করে। তখন সে দেখতে পায় লিং এর মাঝে সেই জেড নেই। কিছুক্ষণের মধ্যে সেখানে চিইউ চলে আসে আর বলে সেই জেড তার মধ্যে নয়, আমার মধ্যে আছে। তখন লিং বুঝতে পারে একটু আগে তাদের কিস করার মাধ্যমে এবং তাদের টুইন সোল কন্ট্রাক্টের মাধ্যমে লিং এর ভেতরে থাকা সেই জেড চিইউ এর ভেতরে চলে গিয়েছে। এখন সেই জেড ব্যবহার করে সে ডার্ক কিং এর ভেতরে থাকা সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। এই জেড এর ভেতরে থাকা পাওয়ারের মাধ্যমে সে ওই ডার্ক কিং কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এরপর সে লিং এর কাছে যায়। লিং তাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল আর ভেবেছিল সে হয়তো মারা যাবে, আর তার ভেতরে এই জেডই বা সে কিভাবে ট্রান্সফার করলো। তখনই আমরা জানতে পারি আসলে রাজাকে সে এই বিষয়ে সবকিছু বলেছিল আর রাজাই তাকে সাহায্য করেছিল। যেহেতু লিং একটা মানুষ আর তার হার্টের সঙ্গে সেই জেড মিশে আছে, তাই তার হার্ট থেকে সেটা ট্রান্সফার করতে হলে তাকেও মানুষে রূপান্তরিত করতে হবে। আর সে মানুষে রূপান্তরিত হতে হলে তার ভেতরে যে ফিনিক্স ডিমনের হাড় আছে সেটা থেকে বিসর্জন দিতে হবে। এই সব কিছুই সে তাদের অগোচরে করে ফেলেছিল, শুধুমাত্র রাজাই এটা জানতো। এখন সে শুধুমাত্র রাজাকে একটাই রিকোয়েস্ট করে, সে চলে যাওয়ার পরে যেন সে লিং এর ভালো খেয়াল রাখে, কিন্তু এই সব কিছু লিং জানে না। সেই দিন রাতে যখন লিং চিইউ এর খোঁজ করতে আসে তখন চিইউ সেই ফরমেশনের কাছে চলে গিয়েছিল। যেহেতু এখন সে মানুষ হয়ে গিয়েছে আর তার ভেতরে সেই জেড আছে, তাই সে এখন সেই জেডকে এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয় তার ক্ল্যানকে উদ্ধার করার জন্য। ততক্ষণে লিংও সেখানে পৌঁছে গিয়েছিল। তাকে এই অবস্থায় দেখে সে প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। সে চিইউকে বলে তুমি কেন এমনটা করলে, তুমি একবারও আমার কথা ভাবলে না? তখন চিইউ তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা করার মাধ্যমে তোমাকে আর নিজের প্রাণ হারাতে হলো না, আর আমি নিজের ক্ল্যানকে করার প্রমিস রাখতে পারলাম।
এখন থেকে তুমি ভালোভাবে থেকো, হাসি খুশি থেকো। এটা শুনে লিং প্রচন্ড কান্না করতে থাকে, তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমাকে কে প্রোটেক্ট করবে? তুমি তো আমাকে প্রমিস করেছিলে সব সময় তুমি আমাকে প্রোটেক্ট করবে। চিইউ শুধু তাকে বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলা মাত্রই তার দেহ ভ্যানিশ হয়ে যেতে শুরু করে, তাদের মধ্যে থাকা টুইন সোল কন্ট্রাক্টও মুছে যায় আর সে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে লিং সেখানে বসে প্রচুর কান্না করে। এসব কিছু সে একদমই মেনে নিতে পারছিল না। যাই হোক, যেহেতু চিইউ নিজেকে স্যাক্রিফাইস করেছিল সেই জেডের মাধ্যমে, এজন্য তার পুরো ক্ল্যান পুনরুদ্ধার হয়ে যায়, সব বরফ কেটে যায়। এভাবেই প্রায় 1 বছর কেটে যায়। লিং প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে চিইউ এর কথা মনে করে, হাঁচি দেয় আর ভাবতে থাকে তার হাঁচিতে হয়তো চিইউ চলে আসবে, যেমনটা আগে হাঁচি দিলেই সে চলে আসতো। কিন্তু এখন আর চিইউ আসে না, এজন্য তার মন আবারও খারাপ হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় বসন্ত এসে গিয়েছে, সব চেরি ফুল ফুটেছে। তখন সে খুশি হয়ে বলতে থাকে, সব ফুল ফুটেছে, তুমি তো বলেছিলে বসন্তে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এজন্য সে বারবার তাকে ডাকতে থাকে। সে মনে করে এবার হয়তো চিইউ ফিরে আসবে, কিন্তু সে আসে না। পরদিন যখন আবারও সে জঙ্গলে ঘুরতে যায়, তখন গাছগুলোর নড়াচড়া দেখে তার আগের কথা মনে পড়ে। যেদিন প্রথম চিইউ এর সঙ্গে তার দেখা হয়েছিল, সেই দিনে এভাবেই গাছগুলো দুলছিল। এজন্য সে আবারও কয়েকবার হাঁচি দেয় যেন চিইউ চলে আসে, কিন্তু আসে না। তবে বাতাসকে অনুভব করে সে বলছিল, তুমি কি এখানেই আছো? তখনই সেখানে চিইউ চলে আসে। তাকে দেখে সে অনেক খুশি হয়ে বলতে থাকে, আমি জানতাম তুমি ফিরে আসবে। আসলে পূর্বে যখন 2 বার লিং অসুস্থ হয়ে গিয়েছিল আর সে নিজের গোল্ডেন ফেদার দিয়ে তাকে বাঁচিয়েছিল, সেই গোল্ডেন ফেদারগুলো লিং এর মাঝেই রয়ে গিয়েছিল। সে মারা যাওয়ার পরে লিং বারবার শুধু তাকেই মনে করত, তাকেই ডাকতো। এইসব কিছুর কারণে সেই গোল্ডেন ফেদার জেগে উঠেছিল, যেগুলোতে আসলে চিইউ এর অংশ ছিল। এছাড়াও তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট ছিল। এই সবকিছু মিলিয়েই সে তাকে ফিরে আসতে সাহায্য করেছে। এখন তারা দুজনই একে অন্যকে দেখে বলে তারা দুজন একে অন্যকে অনেক বেশি মিস করেছে। এরপরে তারা একে অন্যকে জড়িয়ে ধরে। এরপরে দেখানো হয় আজ তাদের দুজনের বিয়ে ছিল আর রাজা নিজে তাদের বিয়ে দিচ্ছিল। অনেক সময় থেকেই তারা দুজন এই দিনেরই অপেক্ষা করছিল। আজ ফাইনালি তারা দুজন একে অন্যকে বিয়ে করে ফেলে। বিয়ের পরে তারা দুজন অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।